এই যে হাতের ছবিটা দেখছো, এটাও সেদিন আমি আপুর জন্য কাঁচের চুড়ি কিনে নিয়ে গিয়েছিলাম। আর আপু সেটা হাতে দিয়ে সবাইকে দেখাচ্ছিল। আমি তখনই এটা আঁকাই। এভাবে একটা একটা আঁকতে আঁকতে যখন আপুর সব অংশ আঁকতে শিখে যাব, সেদিন আপুর বড় একটা ফুল স্কেচ বানাবো। তবে আপুকে দেখাবো না, একটা স্পেশাল দিনে আপুকে গিফট করব। আপু সেদিন অনেক খুশি হয়ে যাবে। এতক্ষণ নিভানের কথাগুলো শুনে স্পৃহা গালে হাত ঠেকিয়ে বলল, ও, হাউ সুইট! তুমি তোমার আপুকে এত ভালোবাসো। তোমার আপু সত্যি অনেক লাকি। নিভান হালকা হেসে বলল, হুম, আপু না, বরং আপুকে পেয়ে আমি লাকি। আপু আমার সব কিছু। আমি মা বাবার চেয়েও বেশি আপুকে ভালোবাসি। আমার আপুটা মানুষই এমন, তাকে কেউ না ভালোবেসে থাকতেই পারে না। জানো, আমার আপু যখন হাসে তখন আমার সবচেয়ে খুশি লাগে। আপুর হাসিতে ম্যাজিক আছে, সব কিছু আলোকিত করে দেয়। নিভানের ওর বোনের প্রতি এমন ভালোবাসা দেখে স্পৃহা মুগ্ধ হয়ে গেল। হাসি মুখে বলে উঠল। তুমি আসলে অনেক কিউট। নিভান হালকা লজ্জা পেলেও সেটা চেহারায় আসতে না দিয়ে বলল, জানি, আপু বলেছে আমাকে। আচ্ছা নিভান, আমাকে আর্ট শেখাবে প্লিজ? আমার না আর্ট করার খুব শখ, কিন্তু আমি তোমার মতো এত সুন্দর করে পারি না। তাই আমাকে একটু হেল্প করো না প্লিজ। তুমি চাইলে আমি তোমাকে এর জন্য ফি দেবো। প্লিজ প্লিজ প্লিজ। নিভান মনে মনে ভাবল। ব্যাপারটা মন্দ না। ফিসের টাকা জমিয়ে আপুর বার্থডেতে ভালো একটা গিফট দিতে পারবো। সেই মনস্তাপ করে নিভান স্পৃহার কথায় রাজি হয়ে গেল। স্পৃহা খুশি হয়ে বলল। থ্যাংক ইউ সো মাচ। তারপর নিভানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। ওকে দেন, তাহলে আজ থেকে আমরা বন্ধু। নিভান মুচকি হেসে হাত মিলিয়ে বলল। ওকে। শপিং মলের ক্যাশ কাউন্টারের কাছে বিরক্তি ভরা মেজাজে দাঁড়িয়ে আছে প্রহর। পাশেই ফাহিমও দাঁড়িয়ে আছে। খুশি দিয়াকে নিয়ে সেই 2 ঘন্টা যাবৎ শপিং করছে, শেষ হওয়ার কোনো নাম নেই। প্রহরের মেজাজ হাই হয়ে যাচ্ছে। প্রহর ভেবে পাচ্ছে না এখানে ওকে নিয়ে আসার কি মানে হলো। টাকা নিয়ে নিজের ইচ্ছে মতো শপিং করলেই তো পারত। এখানে ওকে নিয়ে আসার কোনো প্রয়োজনই উপলব্ধি করছে না সে। মেয়েটা জাস্ট হেডেক। কাম ডাউন প্রহর, শুধু আর কিছু সময়, তারপরই এই মেয়েটার থেকে ছাড় পেয়ে যাবে। প্রহর ফাহিমের দিকে তাকিয়ে বলল। এই তুই এদের একটু দেখ তো, হলো নাকি ওদের? ফাহিম দায়সারা ভাবে বলল। হোয়াই শুড আই গো ম্যান? ভেজাল তোর, তুই যা। প্রহর দাঁত কিরিমিরি করে তাকালো ফাহিমের দিকে। ফাহিম সেটার ভ্রুক্ষেপ না করে বলে উঠল। আচ্ছা ভাবিজি, আই মিন খুশি কিডস সেকশনে কি করছে? প্রহর বিরক্তি ভরা কণ্ঠে বলল। হাউ আই নো, তবে হয়তো নিজের ভাই বোনের জন্য কাপড় চোপড় কিনছে। এত বড় লটারি হাত লেগেছে, পুরো 14 গোষ্ঠীর জন্য কেনাকাটা করছে হয়তো। ওদের কথার মাঝেই খুশিরা চলে এলো। খুশির 2 হাত ভর্তি শপিং ব্যাগের পাহাড় জমেছে। বেচারি ব্যাগের ভিড়ে ডুবে যাচ্ছে। ওরা প্রহরদের কাছাকাছি আসতেই হঠাৎ কিছুর সাথে পা বেঁধে পড়ে যেতে লাগলো। পড়তে পড়তে বেচারি একেবারে প্রহরের উপর এসে পড়ল। আচমকা এমন হওয়ায় প্রহর নিজেও পড়ে যেতে লাগলো। নিজেকে বাঁচাতে পেছনের ক্যাশ কাউন্টারে হাত ঠেকালো প্রহর। খুশি চেয়ে পড়ল প্রহরের বুকের উপর। হাতের ব্যাগগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল। খুশি নিজের ব্যালেন্স রাখতে প্রহরের 2 কাঁধের ওপর দিয়ে নিজের হাত রাখল। নাক চেয়ে লাগলো প্রহরের বুকের সাথে। এক মনোমুগ্ধকর ঘ্রাণ এসে লাগলো খুশির নাকে। কেমন নেশালো একটা ঘ্রাণ। খুশি আবেশে চোখ বন্ধ করে ঘ্রাণটা টেনে নিল নিজের মাঝে। তারপর মাথা তুলে তাকালো প্রহরের দিকে। প্রহরের চোখে চোখ পড়ে গেল। খুশির চোখের দিকে এই প্রথম সরাসরি তাকালো প্রহর। স্বচ্ছ ওই চোখের ভাষায় কিছু একটা আছে। সে চোখের গভীরতায় কেমন হারিয়ে যাচ্ছে প্রহর। প্রহরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে খুশি দুষ্টু হেসে ফট করে বলে উঠল। ইরাদে ক্যা হে? হিচ করতে চাচ্ছ নাকি? চাইলে করতে পারো, আই ডোন্ট মাইন্ড। খুশির এমন খাপছাড়া কথা শুনে প্রহরের সব ঘোর মুহূর্তেই ছুমন্তর হয়ে গেল। 2 হাতে খুশিকে সোজা করে দাঁড় করিয়ে দাঁত কিরমির করে বলল। জাস্ট শাট আপ ইডিয়েট অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম মি। তোমার সব কাজসাজি শেষ হলে কি আমি যেতে পারি? খুশি হাসি মুখে বলল। হ্যাঁ হ্যাঁ, এখানকার কাজ শেষ। এখন আমরা আরেক জায়গায় যাব, চলুন। হোয়াট? দেখো, আমি আর কোথাও যেতে পারবো না, তোমার টাকা লাগে নিয়ে যাও।
দেখুন, আপনি বলেছেন আমি যা বলবো তাই শুনবেন। এখন না করতে পারবেন না, যেতে তো আপনাকে হবেই। কথাটা বলে খুশি প্রহরের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো। প্রহরের রাগ লাগলেও আপাতত এই মেয়ের কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই, তাই অগত্যা ওর কথাই মেনে চলল। খুশি প্রহরদের একটা উন্মুক্ত পার্কে নিয়ে এলো। পার্কে এসে দেখলো অনেকগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে আছে। তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে এরা সব পথ শিশু। খুশি সেদিকে এগিয়ে যেতেই সবগুলো বাচ্চারা হাসি মুখে উচ্ছ্বসিত হয়ে খুশির দিকে দৌড়ে এলো। খুশিও হাসি মুখে তাদের দুই হাতে জড়িয়ে নিল। খুশির সেই শপিং মল থেকে কিনে আনা প্যাকেটগুলো ওদের সবার হাতে এক একটা করে দিচ্ছে। বাচ্চারা সেগুলো পেয়ে খুবই খুশি। তাদের মাসুম হাসিগুলোতে যেন এক অনাবিল আনন্দের ঢেউ খেলছে, যেটা হয়তো এই সামান্য টাকার চেয়ে অনেক বহু মূল্যবান। এসব দেখে প্রহর খুবই অবাক হয়ে গেল। খুশি যে এদের জন্য তখন শপিং করছিল তা ভাবতেই পারেনি সে। এখন ইম্যাচিওর ওড়নচণ্ডী মেয়ের যে এমন চিন্তাধারাও থাকতে পারে সেটা অকল্পনীয় ছিল প্রহরের কাছে। ব্যাপারটা ভাবিয়ে তুলল ওকে। খুশির বৈচিত্র্যময় এই চরিত্রটা কেন যেন না চাইতেও মুগ্ধ করল প্রহরকে। অবাক বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল সে। খুশি কেমন অমায়িকভাবে এই বাচ্চাগুলোর সাথে মিলেমিশে এক হয়ে গেছে, যেন কত আপন কেউ। প্রহরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহিম হাসি মুখে বলে উঠল, দেখছিস, আমি বলেছিলাম না মেয়েটা ইউনিক, নট লাইক এভরিওয়ান। খুশি এবার প্রহরের গাড়ির ভিতর থেকে বাচ্চাদের জন্য আনা খাবারের বক্সগুলো বের করছে। অনেকগুলো বক্স হওয়ায় খুশি একা পারছে না, তাই খুশি প্রহরের দিকে তাকিয়ে বলল, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল মারছো? একটু হেল্প করলেও তো পারো। আজকাল হৃদয়বান মানুষ পৃথিবী থেকে উঠেই গেছে মনে হচ্ছে। খুশির কথায় এবার আর রাগ হলো না প্রহরের। ওরা এগিয়ে গিয়ে বাকি খাবারের বক্সগুলো বের করে আনলো। সব বাচ্চাদের গোল করে বসিয়ে সবার হাতে একটা করে বক্স দিল। বাচ্চারা খুবই আনন্দ চিত্তে খাবার খাচ্ছে। এই দৃশ্যটা সত্যি অসামান্য এক সন্তুষ্টি এনে দিচ্ছে প্রহরের মনে। খুশি একটা বাচ্চার দিকে তাকিয়ে বলল, কি রে লাবু, তোর পড়ালেখা কেমন চলছে? লাবু খেতে খেতে বলল, ভালা চলতাছে আপা। আপনি যে টেহা দিছিলেন ওইটা দিয়া স্কুলের সব ফিস দিয়া দিছি, এখন আর কোনো সমস্যা নাই। গুড, ভালো করে পড়াশোনা করবি। আর কোনো কিছু লাগলে আমাকে বলবি, কেমন? আচ্ছা। ফাহিম বলে উঠল, ভাবিজি, আপনি কি ওদের আগে থেকেই চিনেন? হ্যাঁ চিনি, এদের সবাইকে চিনি আমি। এদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে আমার। বাহ ভাবিজি, আপনি কিন্তু অনেক ভালো কাজ করেছেন। ধন্যবাদ দেবরজি, আসলে আমি এটাই মানি, নেকি করো ফলের আশা করো না, কারণ ফল তো বাজারেও পাওয়া যায়। কথাটা বলেই খুশি খিলখিল করে হেসে উঠল। সাথে ফাহিমও হাসতে হাসতে ফাহিমের হাতের সাথে হাই ফাইভ দিল। খাওয়া শেষে বাচ্চারা বলল, অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর খাওয়ান আর কাপড় চোপড়ে লাগিয়া। খুশি বলল, বাচ্চারা এবার প্রহরকে ধন্যবাদ জানালো। প্রহর সৌজন্যমূলক হাসি দিল। খুশির কাজে আজকে প্রচুর অবাক হচ্ছে প্রহর। খাওয়া দাওয়া শেষে বাচ্চারা কানামাছি খেলার জেদ করলো। সবাই মিলে খুশির চোখে কাপড় বেঁধে দিল। তারপর খুশি হাত দিয়ে সবাইকে ধরার চেষ্টা করছে। খুশি চালাকি করে কাপড়ের ফাঁকে প্রহরকে দেখে নিল। তারপরে ফট করে গিয়ে প্রহরকে জড়িয়ে ধরে বলল, ইয়ে, ধরে ফেলেছি ধরে ফেলেছি। খুশি চোখের কাপড় খুলে প্রহরের দিকে তাকিয়ে দুষ্টু হেসে একটা চোখ মেরে দিল। প্রহর যথারীতি রেগে গিয়ে খুশিকে ছাড়িয়ে ওখান থেকে চলে যেতে নিলে খুশি পেছন থেকে হাত ধরে ফেলল। প্রহরের দিকে তাকিয়ে মুচকি হেসে গেয়ে উঠল। প্রহর খুশির হাত ছাড়িয়ে চলে যেতে লাগলে বাচ্চারা এসে ঘিরে ধরে। খুশি প্রহরের চারিদিকে ঘুরে ঘুরে নানান অঙ্গভঙ্গি করতে করতে গাইতে লাগলো। প্রহর ওখান থেকে সরে এসে একটা বেঞ্চে এসে বসে। খুশিও যথাযথ ওখানে এসে বসে পড়ে। প্রহর এবার একটু শান্ত সুরে বলে উঠল, দেখো, তুমি মেয়ে খারাপ না, তবে আমার পিছনে ঘুরে নিজের জীবনটা নষ্ট করো না। তোমার চাওয়া কখনোই পূরণ হবে না।
আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। ইনফ্যাক্ট আমি কোনো মেয়েকেই কখনো ভালোবাসতে পারবো না। তাই আমার পিছুটা ছেড়ে দাও প্লিজ। কথাটা বলেই প্রহর উঠে চলে গেল। আর তখনই জনাবা মনোদেবী এসে হাজির হলেন। ওপর থেকে খুশিকে বলে উঠল, কি বললো শুনেছিস? কোনো মেয়েকেই নাকি ভালোবাসতে পারবে না, এর অর্থ কি বুঝতে পারছিস? খুশি ভীতুর স্বরে বলল, তুইও কি তাই ভাবছিস যা আমি ভাবছি? তার মানে কি প্রহর একটা গে? খুশি দুই কানে হাত রেখে চিৎকার দিয়ে বলল, নেই! ভন্ড, ড্যামাস, বল্ড, 000। আপনি জেমস হবে কেন? এটা খুশি দা ডিটেকটিভের মেশিন। তো নামও খুশি হবে। আর 3টা জিরো লাগাই দিছোস কেন হারামি? এইটা কি আমার ম্যাথ এক্সামের পেপার নাকি? নাম হবে খুশি, বন্ড 999, বুঝছোস? আরে এটা তো পুলিশের নাম্বার। হ্যাঁ, তো কি হয়েছে? আমরা কি কোনো পুলিশের চেয়ে কম নাকি? আর 9 হলো সবচেয়ে বড় নাম্বার, তাই এটাই থাকবে। ইয়ার, আমিও তো এই মিশনে আছি, তো আমার নাম কই? আমরা এখানে রহস্য উদ্ঘাটন করতে এসেছি নাকি তোর নামকরণ করতে এসেছি? টাইম পাস না করে কাজে মন দে। হ, ঠিক আছে। কালো লম্বা কোট প্যান্ট, মাথায় গোল হ্যাট, চোখে কালো চশমা, হাতে দূরবীন নিয়ে ডিটেকটিভ মিশনে নেমেছে খুশি আর দিয়া। তাদের মিশন হলো প্রহর আসলেই গে কিনা তার সত্যতা উদ্ঘাটন। সকাল সকাল দুজন পুরো ডিটেকটিভ লুক নিয়ে এই মিশনে নেমেছে। নিজেদের আড়াল করে প্রহরের দিকে দূরবীন তাক করে প্রহরের সব গতিবিধির ওপর নজরদারি রাখছে। তার প্রতিটা ভাবভঙ্গি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। আজকে তো ওরা রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। দেখতে দেখতে দিয়া হাতের আঙ্গুল নাচিয়ে বলে উঠল, কুছ তো গড়বড় হে দয়া। খুশি ভ্রু কুচকে বলল, কিসের গড়বড় দেখলি? আর তোর নাম দিয়া, দয়া না। আর ওটা তো এমনি সিআইডি ফিল আনার জন্য ওই ডায়লগ বলছিলাম। ইয়ার শোন না, আমাদের এই লোক দেখে আমার না ওই গানটা মনে পড়ছে, গড়ে গড়ে মুখড়ে পে কালা কালা চশমা। খুশি শীতল চোখের তীর নিক্ষেপ করে বলল, আমার না তোর হবু জামাইয়ের লাগা বহুত আফসোস হইতেছে। বেচারা তোর মতো আবুলে জামাই হইতে যাইতেছে। তুই কি জন্ম থেকেই আবাল নাকি মাথায় আঘাত পাইয়া এমন হইছস? এই হারে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি, আর তুই কিনা ছাগল মার্কা গান গেয়ে যাচ্ছিস। অহনফ যা, আমারে কনসার্ট করতে দে। আরে ওটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টেন্ট হবে। খুশি দাঁত কিরমির করে বলল, এখন কি চিটারগিরি শুরু করবি? তুই বুঝবার পাচ্ছস তো এইটাই যথেষ্ট। প্রহর রোজকার সময় অনুযায়ী ক্যাফেতে বসে কফি খাচ্ছে। একটা জিনিস খেয়াল করছে সে, রোজ এতক্ষণে খুশি চলে আসে ওকে জ্বালাতে, তবে আজ এখনো আসছে না। তবে কি কালকে ওর বলা কথাগুলো মেনে নিয়েছে খুশি? যাক, যা খুশি তাই করুক। আমি এত ভাবছি কেন ওকে নিয়ে? দেখতে দেখতে ভার্সিটি শেষ হয়ে চলে যাওয়ার সময় হয়ে গেল। তবুও খুশি একবারের জন্যেও এলো না। না চাইতেও কেমন যেন উসখুস লাগছে প্রহরের। মেয়েটা কি সত্যিই ওর কথা মেনে নিয়েছে, নাকি শরীর খারাপ করেছে মেয়েটার? 1 মিনিট, আমি এত ভাবছি কেন ওকে নিয়ে? ওই আপদ যত দূরে থাকে ততই তো ভালো। কিন্তু প্রহর তো আর জানে না জানাবা খুশি তার উপরেই নজর কেড়ে বসে আছে, আড়াল থেকে ওর সব গতিবিধি ফলো করছে। খুশি আর দিয়া লুকিয়ে লুকিয়ে ওদের দেখে যাচ্ছে। দেখতে দেখতে দিয়া বলে উঠল, ইয়ার একটা জিনিস খেয়াল করেছিস? জিজুকে কিন্তু কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে বা আড্ডা দিতে দেখিনি। সব সময় শুধু ওই ফাহিমের সাথেই দেখেছি। তাই তোর সন্দেহই আমার ঠিক মনে হচ্ছে। খুশি দাঁত কিরমির করে বলল, তুই কি আমার সাহস বাড়াইতে আইসোস নাকি আমার হার্ট অ্যাটাক দিবার আইসোস? আমার চোখ আছে, তোর বিশেষ টিম্পনি করা লাগবো না। আরে রাগ করছিস কেন? আমি তো শুধু তোর হেল্প করার চেষ্টা করছি। প্রহরটা ওর গাড়ির কাছে আসতেই হঠাৎ ফাহিমের কিছু ফ্রেন্ড এসে হাজির হলো। আর ওরা সেই হাসি মুখে ফাহিম আর প্রহরের সাথে ফ্রেন্ডলি হাঁক করতে লাগলো। আর ওদের এসব মিলন সমারোহ দেখে খুশির চক্ষু কপালে উঠে গেল। চোখের সামনে জিলাপির মতন সব গোল গোল ঘুরতে লাগলো। ওর সন্দেহের বিষয়টা সত্যের পথে এগুতে দেখে বেচারির বুক ফেটে কান্না পাচ্ছে। ফাহিমের সব ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা দেওয়ার প্ল্যান করেছে। প্রহর যেতে না চাইলেও সবাই খুব জোরাজুরি করে ওকে রাজি করালো। অতঃপর সবাই গাড়িতে উঠে রওনা হলো। ওদের যাওয়া দেখে খুশিরাও দ্রুত একটা ক্যাব বুক করে ওদের পিছু করতে লাগলো।
মিনিট 20 পর ওরা একটা রেস্টুরেন্টে এসে থামলো। গাড়ি থেকে নেমে সবগুলো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। ওদের পিছু পিছু খুশি আর দিয়াও ঢুকলো। ওরা ভিতরে ঢুকে একটা কেবিনে বসে আড্ডার মহল তৈরি করে নিল। খুশি আর দিয়া এক কোণায় লুকিয়ে ওদের অবলোকন করছে। একটু পরে প্রহর উঠে ওয়াশরুমের দিকে গেল। ফাহিমের এক ফ্রেন্ডের টি শার্টে একটু খাবারের দাগ লাগায় সেও উঠে ওয়াশরুমের দিকেই গেল। ওদেরকে ওয়াশরুমের দিকে যেতে দেখে খুশিরাও সন্দেহজনকভাবে সেদিকে এগুলো। ওয়াশরুমের দরজার বাইরে কান লাগিয়ে ভিতরের কার্যকলাপ জানার চেষ্টা করছে। ভেতরে প্রহর আর ফাহিমের ফ্রেন্ড বেসিনের নিচেদের হাত পরিষ্কার করছে। তখনই ওখানে থাকা অন্য আরেকটা ছেলে ফোনে কথা বলতে বলতে এলো। বেসিনের কাছে দাঁড়িয়ে ফোনে বলতে লাগলো, আও বাবু, কেমন আছো তুমি? কতদিন পর তোমার সাথে কথা হচ্ছে। আই মিসড ইউ সো মাচ। আই লাভ ইউ বাবু। বাবু, কতদিন তোমাকে কিস করি না, আজ একটু কিস করতে মন চাচ্ছে। মা। বাইরে থেকে খুশি ভাবছে হয়তো এসব কথা ফাহিমের ওই ফ্রেন্ড প্রহরকে বলছে। এসব কথা শুনে খুশির কোমায় যাওয়ার উপক্রম। খুশি এবার মাথাটা বাঁকিয়ে ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। প্রহরের চোখে হঠাৎ কিছু একটা এসে লাগায় প্রহর চোখ কুঁচকে ফেলে। চোখ ডলে পরিষ্কার করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। ফাহিমের ফ্রেন্ড সেটা দেখে বলল। ছেলেটা প্রহরের মুখের উপর ঝুঁকে চোখের ময়লা পরিষ্কার করতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তের সাক্ষী হলো জনাবা খুশি। আর যেহেতু তার মাইন্ড বর্তমানে অন্য ট্র্যাকে চলছে, তাই সেই ভাবনার ফলস্বরূপ এই দৃশ্যটাকেও সে অন্য কিছু ভেবে নিল। আর সেই অনুযায়ী সে শক খেয়ে পুরো স্ট্যাচু হয়ে গেল। ইয়াব বড় হাঁ করে মুখের উপর হাত চেপে ধরল। নিজের চক্ষুদ্বয়কে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তার। হাই, এটা কি দেখলো সে? এই দৃশ্য দেখার আগে ধরনী ফেটে 2 ভাগ হয়ে গেল না কেন? আমি তাতে ঢুকে গেলাম না কেন? স্কুল মাঠের একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে নিভান। নিচে পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে নিভানের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। নিভান হাত বাড়িয়ে ফুলগুলো একটা একটা তুলে ওর ব্যাগে রাখল। ফুল আর ফুল গাছ নিভানের দুর্বলতা। শুধু ফুল গাছ না, সব ধরনের গাছগাছালি নিভানের পছন্দ। নিভান ওদের ছাদে ছোট্ট একটা বাগান করেছে। বাগানের সবগুলো গাছও নিজেই লাগিয়েছে। রোজ সেগুলোর যত্ন করে, পানি দেয়। তাদের সাথে সময় কাটাতে ওর অনেক ভালো লাগে। কৃত্রিমতাই ঘেরা এই রাজধানীতে একটু হলেও প্রকৃতির ছোঁয়া পায় তখন। নিভানের ফুল কুড়ানোর মাঝেই ওখানে স্পৃহা হেসে হাজির হলো। এসেই বলে উঠল, কি করছো? হঠাৎ স্পৃহার আগমনে একটু থতমত খেয়ে গেল নিভান। দ্রুত নিচের হাত পিছনে লুকিয়ে আমতা আমতা করে পড়ল। কই কিচ্ছু না তো। স্পৃহা কোমরে 2 হাত রেখে ভ্রু কুঁচকে বলল, পেছনে কি লুকোচ্ছ? দেখাও আমাকে। নিভান ধীরে ধীরে হাতটা সামনে আনলো। নিভানের হাতে কৃষ্ণচূড়া ফুল দেখে স্পৃহা উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, কৃষ্ণচূড়া ফুল কত সুন্দর! কিন্তু তুমি এটা লুকাচ্ছিলে কেন? যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। কথাটা বলে স্পৃহা ফিক করে হেসে উঠল। নিভান একটু লাজুক ভঙ্গিতে বলল, আসলে ফুল তো সব সময় মেয়েরা কুড়ায়, তাই আমার হাতে ফুল দেখলে তুমি আমার উপর হাসতে পারো, তাই লুকাচ্ছিলাম। স্পৃহা মুচকি হেসে বলল, কে বলেছে তোমাকে? আগে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করেছে। যারা করেছে তারা বোকা, তাই করেছে অমন। আর আমি মোটেও বোকা না, বুঝেছো? কথাটা বলে স্পৃহা আবারও হেসে উঠল। নিভানও মাথা চুলকে হালকা হাসল। স্পৃহা হাসলে গালের টোল পড়ে, দেখতে ভারী মিষ্টি লাগে তখন। নিভান সেটা কতক্ষণ অবলোকন করল। স্পৃহা তখন বলে উঠল, আচ্ছা, এই ফুল দিয়ে তুমি কি করবে? নিভান মুচকি হেসে বলল, আপুর জন্য নিয়েছি। এগুলো আপুর চুলে লাগালে তাকে অনেক সুন্দর লাগে। আমার ফুল গাছের সব ফুল শুধু আপুর চুলেই লাগাই আমি। ওয়াও, তোমার ফুল গাছও আছে বুঝি? হ্যাঁ আছে তো, আমার ছোট্ট বাগান আছে, সেখানে কয়েকশো প্রজাপতির ফুল গাছ আছে। হাউ সুইট নিভান, তোমার ব্যাপারে যত জানছি ততই অবাক হচ্ছি। সত্যি তোমার কত ট্যালেন্ট! পড়ালেখায় নাম্বার 1, আর্টও করতে পারো, আবার গার্ডেনিংও করো। না জানি আরো কত গুণ আছে তোমার মাঝে। আর আমাকে দেখো, নিজের চুলটাও এখনো একা বাঁধতে পারি না। অ্যাম গুড ফর নাথিং।
ঠোঁট উল্টে কথাটা বলল স্পৃহা। স্পৃহার কথা বলার ভঙ্গি দেখে নিভান হালকা হাসল, তারপর বলে উঠল, আরে এতটাও ট্যালেন্টেড না, তুমি একটু বাড়িয়েই বলছো। আচ্ছা এসব বাদ দাও, চলো এখন আমরা তোমার আর্ট ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করি, কিন্তু তার আগে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কিছু মনে না করলে তোমার ওখান থেকে একটা ফুল আমি নিতে পারি? আসলে আমারও না কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাও না। নিভান ওর হাতের ফুলগুলো থেকে কয়েকটা ফুল স্পৃহাকে দিল। স্পৃহা প্রফুল্ল মুখে ফুলগুলো হাতে নিয়ে নিজের কানের পিছনে গুজে দিল। ফুলগুলো লাগিয়ে স্পৃহাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এক ফুলের সৌন্দর্য আরেক ফুলের শোভা বাড়িয়ে দিয়েছে। নিভানের এই সৌন্দর্যটা ধরে রাখার ইচ্ছে হলো। নিভান স্পৃহাকে সামনে বসিয়ে স্কেচ খাতা বের করে স্পৃহার চুলে লাগানো ফুল সহ ওর চুলের স্কেচ করতে লাগলো। স্পৃহাও সেটা দেখে অনেক খুশি, সেও চুপচাপ বসে রইল। हाय मैं तो लूट गई, बर्बाद हो गई। খুশি মরা কান্নার আহারাজি করতে করতে এসব বাণী আওড়িয়ে যাচ্ছে। তখন ওই দৃশ্য দেখার পর আর কিছু দেখার চাহিদা থাকে না। সেই মুহূর্তেই ওখান থেকে ওরা চলে আসে। বর্তমানে এক নদীর কিনারায় বসে এমন মরা কান্না করে যাচ্ছে। দিয়া বেচারি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওকে শান্ত করতে পারছে না। এদিকে আশেপাশের লোকজন সব তাকিয়ে তাকিয়ে বিনা টিকিটে তামাশা দেখছে। দিয়া বলে উঠল, ইয়ার একটু শান্ত হ, দেখ সবাই চেয়ে আছে, কান্না বন্ধ কর। খুশি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার এখানে মন ভেঙে গেছে আর তোর লোকচক্ষুর চিন্তা হচ্ছে। কিভাবে শান্ত হব আমি, বল কিভাবে? আমার যে সব শেষ হয়ে গেল রে, আমার স্বপ্ন ভেঙে গেল। যাকে ভেবেছিলাম স্বপ্নের পুরুষ, ড্রিম ম্যান, মাছো ম্যান, সে তো গে ম্যান বের হলো। যাকে নিয়ে মোহব্বত বানাতে চেয়েছিলাম, সে তো আগে থেকেই দোস্তানা বানিয়ে বসে আছে। যার সাথে হাতে হাত রেখে রোম্যান্টিক ডুয়েট সং গাইতে চেয়েছিলাম, আর এখন তার জন্য মাদা লটরা বিগড় গেয়া গান গাইতে হচ্ছে। আমার ঐতিহাসিক প্রেম কাহিনী তো ব্যান্ড বেজে গেল। এখন আমার কি হবে? দিয়া আফসোসের সুরে পড়ল, হ্যাঁ ইয়ার, আমারও খুব খারাপ লাগছে। অমন হ্যান্ডসাম গুড লুকিং ছেলের মাঝে যে এমন ইফেক্ট আছে তা কল্পনাও করিনি। লোকে ঠিকই বলে উপরের সুন্দর কাভার দেখে মোহিত হতে নেই, ভেতরের মাল ইফেক্টিভও হতে পারে, চকচক করলেই শোনা হয় না। তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিস না। কোনো সলিউশন দিতে পারলে বল, না হলে যা এখান থেকে। দিয়া কিছুক্ষণ ভেবে বলে উঠল, পেয়েছি, হ্যাঁ একটা উপায় আছে। খুশি অতি কৌতূহলী হয়ে পড়ল, সত্যি কি উপায় বল না। ঝিঙ্গুর বাবা। খুশি ভ্রু কুচকে পড়ল, ঝিঙ্কুর বাবা? হ্যাঁ ঝিঙ্গুর বাবা। ঝিঙ্গুর বাবা একজন অলৌকিক বাবা, শুনেছে উনার কাছে অনেক কেরামতি আছে, উনার কাছে সব রোগের চিকিৎসা আছে। আর আমার দাদি তো তার অনেক বড় ভক্ত, যে কোনো কিছু হলেই ঝিঙ্গুর বাবার কাছে চলে যায় সে। আর বাবা নাকি ঝাড় ফুঁক দিয়ে তার সব রোগ নিবারণ করে দেয়। আর জিজুর এটাও এক ধরনের রোগ, বুঝেছিস? আর এই চিকিৎসা ঝিঙ্গুর বাবাই করতে পারবে। দিয়ার কথায় এক আশার আলো দেখতে পেল খুশি। সে উৎসুক কণ্ঠে বলল, সত্যি ইয়ার, কোথায় সেই ঝিঙ্কুর বাবা? চল আমরা এক্ষুনি সেখানে যাই। হ্যাঁ চল যাই। অতপর দুজন চলল ঝিঙুর বাবার উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পর ওরা এসে পৌঁছল ওরা ঝিঙুর বাবার দরবারে, যেখানে ঝিঙুর বাবা ধ্যানমগ্ন হয়ে বসে আছে। লম্বা চুল আর দাড়ি তার, চুলগুলো জট লেগে আছে। পরনে জুব্বার মতো কালো এক পোশাক, গলায় হরেক রকমের মালা আর তাবিজ কবচের বাজার ঝুলিয়ে রেখেছে। খুশির কাছে এই ঝিঙুর বাবাকে কোনো ভূত ছাড়া ওঝার মতো লাগছে। তার সামনে কিছু ভক্তরা বসে বসে তার নাম জপছে। জয় বাবা, জিঙ্গুর বাবার জয়। খুশি আর দিয়া ধীরে ধীরে ঝিঙুর বাবার সামনে গিয়ে বসল। ঝিঙুর বাবা তখন চোখ খুলে বলে উঠল, ঝিঙে ঝিঙে দাদা কাঁচা ঝিঙে, আমার কাছে নাই তো বুবু রান্না ঝিঙে, আমার কাছে আছে শুধু কাঁচা ঝিঙে। জয় ঝিঙুর বাবা। তো বলো বাচ্চা, কি সমস্যা তোমাদের? খুশি বলে উঠল, বাবা আমার লাইফে অনেক বড় লোচা হয়ে গেছে। ঝিঙুর বাবা ভ্রু কুচকে বলল, লোচা? হোয়াট ইজ লোচা বালিকা? লোচা মিন্স লফরা, মানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বাবা আপনি কিছু করুন প্লিজ, এখন আপনি আমার একমাত্র আশা। কি সমস্যা সেটা খুলে বলো।
খুশি ঝিঙুর বাবাকে সবটা খুলে বলল। ঝিঙুর বাবা সব শুনে কিছুক্ষণ ভাবনায় মগ্ন হলেন, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এটা তো অনেক গম্ভীর বিষয়। আসলে তোমার বয়ফ্রেন্ডের মাঝে অন্য এক প্রেতাত্মা ঢুকে আছে, তাই সে এমন করছে। পথভ্রষ্ট হয়ে গেছে সে, তাই ঝাড়ফুঁক আর আমার মন্ত্রতন্ত্র দিয়ে তার ভেতর থেকে ওই পিশাচিনীকে বের করতে হবে। তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু সে তো আমার সাথে কখনোই আসবে না। দয়া করে আপনি আমাদের সাথে চলুন, ওর সামনে গিয়ে ওর চিকিৎসা করবেন প্লিজ। আমি প্রমিস করছি, আমার কাজ করে দিতে পারলে সোশ্যাল মিডিয়ায় আপনাকে একদম ভাইরাল করে দিব। তারপর দেখবেন আপনার মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বালিকা, ভক্তদের সেবার জন্য আমি সবই করতে পারি। ধন্যবাদ বাবা। তাহলে কাল সকালে এই ইউনিভার্সিটিতে চলে আসবেন কেমন? আচ্ছা। তাহলে এখন আমরা যাই। জয় বাবা, ঝিঙ্কুর বাবার জয়। জয়ধ্বনি দিতে দিতে দুজন বেরিয়ে গেল। ক্যাফেতে বসে আছে প্রহর আর ফাহিম। কফির কাপ হাতে থাকলেও নজর তার কেন যেন আশেপাশে বিস্তার করছে। এমনটা কেন হচ্ছে তা সে নিজেও জানে না। খুশি আজও এলো না। মেয়েটা ঠিক আছে তো, নাকি সত্যি সত্যি ওর মাথায় বুদ্ধি উদয় হয়েছে? যাক, বুদ্ধি হলেই ভালো। কিন্তু আমি এত ভাবছি কেন ওকে নিয়ে? ওই মেয়েটা সত্যি আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে। প্রহরের মতিগতি দেখে ফাহিম দুষ্টুমি করে গুনগুন করে গাইতে লাগলো। বন্ধু তুমি কই রে, এ প্রাণ বুঝি যায় রে। প্রহরের শীতল চোখের তীক্ষ্ণ চাহনি দেখে ফাহিম গান বন্ধ করে বলল, হোয়াট? এভাবে তাকাচ্ছিস কেন? এখন কি গানও গাইতে পারবো না নাকি? প্রহর দাঁত কিরিমিরি করে কিছু বলতে যাবে, তার আগেই খুশি ঝিঙুর বাবাকে নিয়ে আচমকা প্রহরের উপর অ্যাটাক করলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝিঙুর বাবা প্রহরের দিকে তাকিয়ে তার আল্ট্রা প্রোম্যাক্স মন্ত্র পড়া শুরু করে দিল। আরামানি ঝাড়ামানি আমি একখান ঝাড়া জানি, চলে আমার মন্ত্র হাওয়ার বেগে ঘুইরা ঘুইরা, শরীর ঝাইরা ভূত যাইব উইরা উইরা। এদের কাজকর্ম দেখে প্রহর আর ফাহিম দুজনেই আশ্চর্য হয়ে গেল। প্রহর হড়বড়িয়ে উঠে বলল, হোয়াট দ্য হেল, হোয়াট ইজ দিস ননসেন্স? খুশি বলে উঠল, আরে ননসেন্স না, আপনার সেন্স ফেরানোরই চিকিৎসা চলছে। একবার চিকিৎসা হয়ে গেলে আপনার সব সমস্যা ঠিক হয়ে যাবে। হোয়াট? আমার আবার কি সমস্যা হয়েছে? আমি একদম ঠিক আছি। আর ননসেন্স গিরিজা বন্ধ করো তাড়াতাড়ি। আরে শুধু একটু সময় বসুন না প্লিজ, দেখবেন তারপর সব ঠিক হয়ে যাবে। আরে দেবরজি, আপনি একটু ওকে শক্ত করে ধরুন না। যদিও ফাহিম এসব কাজের আগামাথা কিছুই বুঝতে পারছে না, তবুও খুশির কথায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি যে আমি ওকে একদম ধরে রাখছি, আপনি আপনার ক্রিয়া চালু করুন। কথাটা বলে ফাহিম প্রহরকে দুই হাতে শক্ত করে ধরে রাখল। প্রহর বিরক্ত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ফাহিম কিছুতেই ছাড়ছে না। এই সুযোগে ঝিঙুর বাবা তার কারসাজি আবারও শুরু করে দিল। তিনি মন্ত্র বলতে লাগলেন, আত্মা খাতমা প্রেতাত্মা মাসিমা পিসিমা সৎমা নিজের মা কারিশ্মা তাম্মা তাম্মা লোগে তাম্মা তাম্মা লোকে তাম্মা যন্তর মন্তর কালিকল মন্তর চকোবার ম্যাঙ্গোবার দিলবার দিলবার হো দিলবার দিলবার ছু মন্তর ছু কালিকোত্তর গু ছু ছু ছু। মন্ত্র পড়তে পড়তে ঝিঙুর বাবা প্রহরের ওপর পাউডার জাতীয় কিছু ছিটাতে লাগলো। প্রহর এবার চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, স্টপ দিস ননসেন্স রাইট নাও, আদারওয়াইজ আই উইল কিল ইউ। আরে রাখছেন কেন? এসব আপনার ভালোর জন্যই করা হচ্ছে। টু হেল উইথ ইউর ভালো। কিসের ভালো? হ্যাঁ, আমার কি সমস্যা হয়েছে? আরে সমস্যা মানে অনেক বড় সমস্যা। আরে আপনি যে গিয়ে এই সমস্যার নিবারণ করতেই ঝিঙ্কুর বাবা এসছে। প্রহর আর ফাহিম দুজনেই যেন আকাশ থেকে পড়ল। প্রহর চোয়াল শক্ত করে উচ্চস্বরে বলে উঠল, হোয়াট? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ফাহিম এবার ঝট করে প্রহরকে ছেড়ে দিয়ে পড়ল, হোয়াট? তুই গে? ছি ছি, এই ছিল তোর মনে মনে? আজকের পর থেকে আমার থেকে দূরে থাকবি তুই। এক না জানি কখন আমার ইজ্জতের উপর নজর দিয়ে বসিস। ফাহিম মজা করে বললেও প্রহরের রাগ এবার সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেল। খুশির এই বেহুদা কাজকর্মে প্রহরের সব ধৈর্যের বাঁধ ভেঙে বিশাল সমুদ্রের স্রোত সমান ক্রোধ উপচে পড়ল। প্রহর উঠে দাঁড়িয়ে রগ ফুলিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। তুমি আজকে সব সীমা অতিক্রম করে গেছো। তোমাকে অনেকবার ওয়ার্ন করেছি, তুমি শোনোনি। এবার যা হবে তার জন্য তুমিই দায়ী থাকবে। প্রহর খুশির হাত শক্ত করে ধরে বলে উঠল, আজকে তোমাকে এমন শিক্ষা দেবো যা সারা জীবন মনে রাখবে তুমি।
প্রহর মাহবুবের পিছনে লাগার সাথে তোমাকে হারে হারে টের পাইয়ে দেবো। কথাটা বলেই প্রহর খুশির হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে এলো। বাকিরা সবাই প্রহরের ক্রোধের সামনে ভয়ে আর কিছু বলতে পারল না। প্রহর খুশিকে সোজা নিজের গাড়ির কাছে নিয়ে এসে গাড়ি খুলে খুশিকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিল। তারপর নিজেও হনহন করে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুশির ভয় যে একটি লাগছে না তেমন না, তবে চেহারায় সেটা দেখাচ্ছে না সে। ঠিক ওই মুহূর্তেই খুশির মনোদেবী এসে হাজির হয়ে বলে উঠল, এই খুশি, কোথায় নিয়ে যাচ্ছে তোকে? মেরে টেরে দিবে না তো আবার? খুশি উপর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, এই চুপ কর তুই। সব তোর জন্য হয়েছে। তুই আমার মাথায় ওসব ঢুকিয়েছিস। নিশ্চয়ই ওসব ভুল ভেবেছি, তাই তো প্রহর এত রেগে গেছে। এর জন্য তুই দায়ী। এই তুই বারবার বিনা দাওয়াতের বরযাত্রীর মতো কেন চলে আসিস বলতো? মান না মান, মেয়ে তেরা সলমান খান। হায় আব মেরা ক্যা হোগা। ওকে আমাকে সত্যি মেরে ফেলবে? ঠিক আছে, প্রেমিকদের হাতে মরে গিয়ে আমি না হয় ইতিহাস তৈরি করব। বিধায় পাঠকগণ, দুআও মে ইয়াদ রাখনা। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে ঢুকলো একটা গেটের ভেতর। খুশি এখনো পর্যন্ত কিছু বলেনি প্রহরকে, আসলে বলার সাহসই পায়নি। প্রহর পূর্বের রাগের মাত্রা বজায় রেখে গাড়ি থেকে নেমে এসে আবারও খুশির হাত ধরে টেনে গাড়ি থেকে বের করলো। তারপর টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। খুশি যেতে যেতে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো জায়গাটা অনেক বড় আর সুন্দর। জায়গাটা চারিদিকে হরেক রকমের গাছগাছালির মেলা। সামনে একটা দোতলা বিশিষ্ট বাড়ি। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো ফার্ম হাউস, কিন্তু প্রহরকে এখানে এনেছে কেন? এটা কি প্রহরের কোনো গোপন জায়গা যেখানে ও আমাকে মেরে গুম করে দেবে? খুশির আসমান জমিন চিন্তা ভাবনার মাঝেই প্রহরকে বাসার ভিতরে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে উপরে একটা রুমে নিয়ে এলো ওকে। রুমে নিয়ে সেই খুশিকে বিছানায় ছুঁড়ে মারল প্রহর। খুশি বিছানায় চিত হয়ে পড়ে গেল। প্রহর নিজেও বিছানায় উঠে খুশির দুই হাতের মাঝে নিজের হাত দিয়ে খুশিকে বেডের সাথে আটকে দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আজকে তোমাকে এমন শাস্তি দেবো যা তুমি সারা জীবন মনে রাখবে। আমার পুরুষত্বের উপর তোমার ডাউট আছে তাই না? ইউ থিঙ্ক আমি কে? ওকে, দেন আজকে তোমাকে সেটার হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো, যাতে তোমার মনে কোনো ডাউট না থাকে। খুশি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল প্রহরের দিকে। তারপর হঠাৎ ফট করে বলে উঠল, তুমি কি আমার সাথে জবরদস্তি করতে চাচ্ছ? প্রহর শয়তানি হাসি দিয়ে বলল, তোমার কি মনে হয় হ্যাঁ, এখানে নির্জন জায়গায় কেন এনেছি আমি? আগেই বলেছিলাম আমার থেকে দূরে থাকো, কিন্তু তুমি শোনোনি। এখন এর পরিণাম ভোগ করো। খুশির চেহারার ভাবভঙ্গি তৎক্ষণাৎই পাল্টে গেল। চমকিত হয়ে উৎসাহী কণ্ঠে বলে উঠল, সত্যি? আরে আগে বলবে না? আমি আরো কি না কি ভেবে ভয় পাচ্ছিলাম। হাই, এটা তো আমার অনেক দিনের স্বপ্ন। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ইলু ইলু করবে। আজ ফাইনালি সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আই এম সো হ্যাপি। খুশির এমন উদ্ভট কথায় প্রহর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আশ্চর্যের সীমা ছাড়িয়ে গেল সে। ও তো ভেবেছিল এসব করে খুশিকে ভয় দেখাবে, যাতে খুশি ভয় পেয়ে আর কখনো ওর সামনে না আসে। কিন্তু এই মেয়ে তো দেখছি ভয় পাওয়ার বদলে আরো খুশি হচ্ছে। প্রহরের আশ্চর্যকে আরো হাই লেভেলে নিয়ে খুশি দুষ্টু হেসে বলল, বাহ, তুমি তো দেখছি সুপার রুস্তম। মনে মনে এসব চলছে তাহলে? এমনিতেই তো সবার সামনে আমার সাথে কথাই বলতে চাও না, আর সোজা রুম ডেট নিয়ে এলে। নটি বয়। ওকে ওকে, এখন শুরু করো। দাঁড়ো দাঁড়ো, আগে আমি আমার ডায়লগটা বলিনি। হ্যাঁ, খুশি এবার নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, নেহি নেহি, ছেড়ো না, ছেড়ো না আমায়। তুমি আমার দেহ পাবে, মন পাবে, সাথে অনেকগুলো কিছু ফ্রি পাবে। নাও এখন শুরু করো। আমার ডায়লগ বাজি হয়ে গেছে। প্রহর যেন তবদা খেয়ে বাক্রুদ্ধ হয়ে গেল। কিছু বলার ভাষাই হারিয়ে ফেলল। প্রহরের রেসপন্স না দেখে খুশি বলে উঠল, কি হলো, চুপ করে রইলে কেন? নাকি লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। কথাটা বলে খুশি ঠোঁট চোখা করে প্রহরের মুখের দিকে এগোতে লাগলো। প্রহর বেচারা থতমত খেয়ে এক ঝটকায় খুশিকে ছেড়ে দিয়ে উঠে বসলো। খুশিও উঠে বসে বলল, আরে কি হলো, উঠে গেলে কেন? আরে এত লজ্জার কি আছে? আমরাই তো। খুশি প্রহরের হাতের উপর দিয়ে নিজের 2 আঙ্গুল দিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে কাঁধের দিকে উঠতে লাগলো। প্রহর রেগে উঠে বলল,
স্টপ ইট খুশি, হোয়াট আর ইউ ডুইং? কথাটা বলেই প্রহর আবারও সরে বসল। খুশি এবার প্রহরের পাশে পা ঝুলিয়ে বসল। তারপর হঠাৎ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কি হলো, পারলে না তো? আমি জানতাম তুমি পারবে না। আমি ভালো করেই জানি তুমি কখনো আমার সাথে, শুধু আমার সাথেই না, তুমি কখনো কোনো মেয়ের সম্মানহানি করতে পারবে না। খুশির কথায় প্রহর অবাক চোখে তাকালো ওর দিকে। খুশির কাছ থেকে এমন কথার আশা করেনি ও। খুশি প্রহরের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, তুমি কি ভেবেছো আমি তোমাকে শুধু তোমার বাহ্যিক সৌন্দর্য দেখে পছন্দ করেছি? এইটা তোমার ভুল ধারণা। তোমার মনে আছে মাসখানেক আগে তুমি এক অ্যাক্সিডেন্ট করা পথ শিশুকে বাঁচিয়েছিলে? প্রহর ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করল। অতঃপর তার মনে পড়ল সেদিনের কথা। সেদিন ও কার ড্রাইভ করে ভার্সিটি আসছিল। হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় কেমন ভিড় জমায় জ্যাম পড়ে যায়। তখনই হঠাৎ একটি মেয়ে এসে ওর গাড়ির জানালায় টোকা দেয়। মেয়েটিকে মুখে স্কার্ফ বাঁধা ছিল। প্রহর জানালার কাজ নামিয়ে দিলে মেয়েটি খুব উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, শুনুন প্লিজ, একটু হেল্প করুন আমাদের। ওখানে এক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ একটু হসপিটাল নিয়ে যাবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলুন। প্রহর গাড়ি থেকে মেয়েটির পিছে যায়। ওই ভিড়ের মাঝে গিয়ে দেখতে পায় একটা পথ শিশু অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রহর দ্রুত গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে নিজের গাড়ির দিকে দৌড়ায়। মেয়েটিও পিছে পিছে আসে। বাচ্চাটিকে পেছনের সিটে শুইয়ে দেয়। মেয়েটিও বাচ্চাটির পাশে বসে। তারপর প্রহর দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পেছনে মেয়েটি নিজের ব্যাগ থেকে রুমাল বের করে বাচ্চাটির ক্ষতস্থানে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর প্রহর একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামালো। আবারও বাচ্চাটিকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে যায়। ডাক্তার ডেকে তাকে ডাক্তারের কাছে হস্তান্তর করে। ডাক্তার বাচ্চাটির চিকিৎসা শুরু করে দেয়। প্রহর রিসেপশনে বাচ্চাটির জন্য যথেষ্ট পরিমাণে টাকা জমা দিয়ে বাচ্চাটির ভালো চিকিৎসার কথা বলে চলে আসে। প্রহরের ভাবনার মাঝেই খুশি বলে উঠল, কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি সেটা কি করে জানো? খুশি স্মিত হেসে বলল। কারণ সেদিনের ওই মেয়েটা আমিই ছিলাম। প্রহর আরও এক দফা অবাক হলো। সেদিনের সেই মেয়েটা খুশি ছিল? একটা অচেনা শিশুর জন্য মেয়েটা সেদিন কেমন মরিয়া হয়ে গিয়েছিল, যেন নিজের আপন কেউ, যা একবারের জন্যে প্রহরকেও ভাবিয়ে দিয়েছিল। খুশি আরও বলল, হ্যাঁ আমিই ছিলাম। জানো, সেদিন ওখানে হাজার মানুষের ভিড় ছিল, কিন্তু কেউই ওই শিশুটিকে বাঁচাতে আসতে পারেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, অথচ তুমি কোনো কিছু না ভেবে ওই রক্তাক্ত বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিলে। তোমার শরীরে রক্তের দাগকে লেপটে গেল, সেটার কোনো তোয়াক্কাই করলে না। বিনা বলাতেই তুমি বাচ্চাটার চিকিৎসার খরচও দিয়ে দিলে। আর এটা থেকেই বোঝা যায় তোমার মন কতটা সাফ, কতটা মহৎ। সেদিন থেকেই তুমি আমার এই ছোট্ট মনে জায়গা করে নিয়েছিলে। আমি সেদিন বাইরে এসে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে গেছিলে। তুমি জানো, সেদিন থেকেই তুমি আমার ড্রিম ম্যান হয়ে গেছিলে। রোজ আমি তোমাকে স্বপ্নে দেখতাম, তোমার অপেক্ষায় আমি দিন কাটাচ্ছিলাম। আমি জানতাম আমি তোমাকে একদিন না একদিন ঠিকই পাবো। আর দেখো, আমি সত্যিই পেয়ে গেছি তোমাকে। প্রহর অন্যদিকে তাকিয়ে নরম সুরে বলল, এতটুকুতেই আমার মহান মনে করার কিছু নেই। আমার কাছে কিছুই পাবে না তুমি। আমার মাঝে কোনো অনুভূতি নেই। আমার কঠোরতায় নিজের অস্তিত্ব বিলীন করে দিও না। কঠোর না, শুধু দেখানোর চেষ্টা করো তুমি কঠোর। আসলে সত্যি বলতে তুমি ভয় পাও, কারোর ওপর ভরসা করতে ভয় পাও তুমি। খুশির কথায় প্রহর ওর দিকে অবাক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন ভয় পেতে যাব? হ্যাঁ পাও, তোমাকে এতদিন দেখে এতটুকু আমি বুঝে গেছি। তোমার ভেতরের নিশ্চয়ই কোনো কষ্ট আছে, আর সেই কষ্টটাকেই তুমি কঠোরতার আড়ালে ঢেকে রাখতে চাও, যাতে মানুষের সামনে তোমার দুর্বলতা প্রকাশ না পায়। তুমি ভয় পাও কারোর সামনে দুর্বল হয়ে পড়লে সে তোমার দুর্বলতার সুযোগ নেবে। কাউকে বিশ্বাস করতে পারো না, ভাবো সবাই তোমাকে ধোকা দেবে, আবারও তোমাকে কষ্ট দেবে। তাই তো নিজের চারপাশে কঠোর শক্ত এক দেয়াল বানিয়ে রেখেছো, যাতে কেউ তোমার মন পর্যন্ত পৌঁছতেই না পারে। প্রহর বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে খুশির দিকে। মেয়েটি ওর জীবনের চরম সত্যিটা কিভাবে বুঝে গেল? ও তো ভেবেছিল খুশি যথাযথই একটি ইম্যাচিওর পাগলাটে উচ্ছন্নে যাওয়া কোনো মেয়ে, যে কিনা বাকি সব নেরোটো মেয়েদের মতোই ওর বাহ্যিক সৌন্দর্য দেখে ওর প্রতি সাধারণ আকর্ষণের বশবর্তী হয়েছে।
কিন্তু আজকের খুশি যেন অন্যই এক খুশি। ওর কথাগুলো যেন না চাইতেও প্রহরকে নাড়িয়ে দিচ্ছে, গভীর ভাবনায় আচ্ছন্ন করে দিচ্ছে। প্রহরের ভাবনার আনাগোনার মাঝে খুশি বলে উঠল, তবে যত দামি সিমেন্ট দিয়েই দেয়াল তৈরি করো না কেন, এই খুশি নামের বুলডোজারটা একদিন ভেঙেই ছাড়বে, বুঝেছো? কথাটা বলেই খুশি দুষ্টু হেসে একটা চোখ মেরে দিল। প্রহর আবারও থতমত খেয়ে গেল। অতএব খুশি তার আগের ফর্মে ফিরে এলো। উঠে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়াইদা চিপাগলি, তুমি কিন্তু আমাদের ডেটের জন্য দারুণ একটা জায়গা এনেছো। আমি একটু ঘুরে দেখি প্লিজ। না করলে কি মানবে তুমি? খুশি হাসি মুখে বলল, একদমই না, ব্যাস। কথাটা বলেই খুশি ধেই ধেই করে রুম থেকে বেরিয়ে গেল। প্রহর ওর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ও কি ভাবলো আর কি হয়ে গেল? এই বালা থেকে কিভাবে নিস্তার পাবে? এক্ষুনি বাইরে এসে মনের খুশিতে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখতে লাগলো। ফার্ম হাউসের একপাশে নানান রকমের পশু পাখির খামার আছে। সেখানে পশু পাখি পালা হয়, তাদের দেখাশোনার জন্য কয়েকজন লোকও আছে। এসব পশু পাখি দেখে খুশি আরও এক্সাইটেড হয়ে গেল। সে প্রচুর উৎসাহ নিয়ে সেই পশু পাখিগুলোর কাছে গেল। পশু পাখিগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। একটা ছাগলের কাছে দুটো ছোট্ট ছাগলছানা ঘুরঘুর করছে। খুশি অত্যাধিক আনন্দিত হয়ে একটা ছাগলছানা কোলে তুলে নিল। ছানাটাকে আদর করতে করতে ঠোঁট চোখা করে বলতে লাগলো, ও কত কিউটি তুই, কিউটি গলি মলি ললি পলি টুলটুলি। এই তোর নাম কি রে? নাম নেই বুঝি? দাঁড়া, আমি তোর একটা নাম রেখে দিচ্ছি। তুই একটা মেয়ে ছাগল আর অনেক সুন্দরও, তাই তোর নাম আজ থেকে ক্যাটরিনা। ভালো লেগেছে নাম? আই নো, ভালো না লেগে যাবে কই? সলমান খানের এক্স গার্লফ্রেন্ড বলে কথা। দেখা যাবে এই ক্যাটরিনাকে না পেয়ে তোকে বিয়ে করতে চলে আসবে। তোর লাইফ তো সেট হয়ে যাবে, একেবারে ভিআইপি পার্সন হয়ে যাবি। দেখিস তখন জানি আবার আমারে ভুলে যাস না। সলমান ভাইয়ের কাছে আমার নাম মেনশন করিস, তাহলে আমিও তার ফেভারিট লিস্টে থাকবো। তোর মতো এমন সুন্দর বউ খুঁজে দেওয়ার জন্য সে নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কিছু উপহার তো অবশ্যই দেবে, তাই না? এদিকে প্রহর একটু দূরে দাঁড়িয়ে এতক্ষণ খুশির এসব উদ্ভট মহান বাণীগুলো শুনছিল। খুশির এই আউট অফ সেন্স কথাবার্তা শুনে হঠাৎই প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। প্রহর অন্যদিকে তাকিয়ে ঠোঁটের ওপর দুই আঙ্গুল চেপে নীরবে হাসছে। মেয়েটা সত্যিই পাগল, কি সব বলে। হঠাৎ চমকে গেল প্রহর। 1 মিনিট, ও কি হাসছিল? সত্যিই হাসছিল? তাও আবার ওই মেয়েটির জন্যে? লাইক সিরিয়াসলি? প্রহর শেষ কবে হেসেছিল তা হয়তো ওর নিজেরও মনে নেই। আর আজ কি না খুশি আর ছাগলছানার গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে ওখানে একজন বয়স্ক মহিলা এসে হাজির হলো। খুশিকে দেখে বলে উঠল, যে আফা, আপনি কেডা চিনবার পারলাম না তো। খুশি হাসি মুখে বলে উঠল, আগে বলুন আপনি কে? যে আমি রুজিনা, এই খামারের দেখাশোনা করি। প্রহর বাবাই রাখছে আমাগরে। ও হাই, আমি হলাম খুশি, আপনাদের প্রহর বাবার গার্লফ্রেন্ড আর খামারের হবু মালকিন, বুঝেছেন? মহিলা খুশির কথায় মূর্ছা যাওয়ার উপক্রম। প্রহর এবার এগিয়ে এসে ধমকের সুরে বলল, শাট আপ খুশি, কি আবল তাবল বকছে সব। তারপর রোজিনার উদ্দেশ্যে বলল, চাচিমা ওর কথায় কান দিয়ে না, ওর মাথা তার ছেঁড়া, আপনি আপনার কাজ করুন। রোজিনা বেগম মাথা ঝাঁকিয়ে চলে গেল। প্রহর এবার খুশির উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, এখন চলো, নাহলে কিন্তু তোমাকে রেখেই চলে যাবো আমি। তারপর যেমন খুশি তেমন করে যেও। সব সময় শুধু এভাবে পাপড় ভাজার মতো মরমর করে কথা বলো কেন? একটু কি স্ট্রবেরি আইসক্রিমের মতো সুইট করে কথা বলা যায় না? তোমার সাথে কোনোভাবেই কথা বলতে চাই না আমি। বারবার জিজ্ঞেস করবে না তো আমাকে, যাবে নাকি চলে যাবো আমি? হ্যাঁ, যেতেই হবে। ইচ্ছে হলেও এখন আর থাকতে পারবো না। বাসায় যেতে এমনিতেই লেট হয়ে গেছে। আমার মাদার বাংলাদেশ তো বোধহয় রাগের বুস্টার ডোজ নিয়ে বসে আছে। সব তোমার জন্য হয়েছে। আচ্ছা শোনো না, বলছি কি, যদি আমার আম্মাজান আমারে মারে, তুমি একটু আদর করে দিও, কেমন? প্রহর চোয়াল চিপিয়ে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট, ফালতু কথা বাদ দিয়ে চলো এখন। দুজনে গাড়িতে উঠে রওনা হলো। ভার্সিটির সামনে এসে গাড়ি থামিয়ে প্রহর বলে উঠল, নাম এসে গেছি, নামো এখন। খুশি ভ্রু কুচকে বলল, নামো মানে? এখানে কেন নামবো? তো কোথায় নামবে? তোমাকে আমি এখান থেকেই নিয়ে গিয়েছিলাম আর এখানেই নামিয়ে দিলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ। এখন তুমি তোমার মতো চলে যাও। আরে বললেই হলো, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। এখন যদি আবার গাড়ি খুঁজতে যাই তাহলে আরো দেরি হয়ে যাবে, তাই আমাকে বাসায় ড্রপ করে দেবে।
তুমি চিন্তা করো না, মিটার হিসাবে ভাড়া দিয়ে দিব আমি তোমায়। আমাকে কি তোমার ট্যাক্সি ড্রাইভার বলে মনে হয়? এত কিছু আমি জানি না, আমাকে বাসায় নামিয়ে দেবে ব্যাস, না হলে আমি এই গাড়িতেই বসে থাকবো। মহা বিড়ম্বনায় পড়ে গেল প্রহর। শেষমেশ আর না পেরে খুশির বাসার উদ্দেশ্যে রওনা হলো। খুশির বলা ঠিকানা অনুযায়ী মিনিট 15 পর খুশির বাসার সামনে এসে গাড়ি থামিয়ে প্রহর বলল। না, এসে গেছি, এখন তো নামো। খুশি হাসি মুখে বলল। ওকে বাই। আচ্ছা শোনো, দেখো তো ওটা কি। খুশির ইশারা অনুযায়ী প্রহর জানালার বাইরে তাকালো। সেই সুযোগ খুশি ফট করে প্রহরের গালে একটা চুমু দিয়ে দিল। চুমু দিয়েই পগার পার, আর প্রহর মুহূর্তেই অটো হয়ে গেল। বসে বসে ভাবতে লাগলো ওর সাথে আসলে হলোটা কি। বড্ড প্রফুল্ল মনে ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে বাসায় দরজা খুলে ভেতরে ঢুকলো খুশি। তবে সামনে 2 কদম বাড়াতেই তার হাসি মুখটা হাওয়া বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। কারণ তার সামনেই তার মা জননী অগ্নিমূর্তি রূপ ধারণ করে আছে। তা দেখেই খুশির অন্তরের পানি শুকিয়ে এলো। আজ যে ওর কপালে মঙ্গলবাদে আর সব দিনই আছে তা ভালোই বুঝতে পারছে ও। খুশি নিজের সাহায্য স্বরূপ ভাই আর বাবার দিকে তাকালো, কিন্তু তাদের করুণ চেহারা দেখে মনে হচ্ছে না তাদের কাছ থেকে কোনো সাহায্যের আশা করা যায়। খুশি বেটা, আপ তো গায়া কামছে। সাহিলা বেগম দাঁতে দাঁত চেপে বলে উঠল। আসেন আসেন মহারানী, আপনার আসার সময় হয়ে গেছে। এত জলদি কেন আসলেন? রাত 12টার না হয়ে আসতেন। খুশি একটু জোরপূর্বক হেসে ওর মায়ের দিকে তাকিয়ে বলল। কি বলো মা, আমি এত দেরি করে কি করে আসতে পারো? তুমি তো তাড়াতাড়ি বাসায় আসতে বলেছো তাই না? আর তুমি তো জানোই আমি তোমার কতটা অনুগত সন্তান। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করাই আমার একমাত্র কাজ। পৃথিবী উল্টে গেলেও তোমার কথার অমান্য হবে না। আমার মতো বাধ্য, শৃঙ্খল, ভদ্র, অনুগত, সহজ সরল মেয়ে তুমি গুগলে সার্চ দিয়েও পাবে না। আরে আমার তো ফেভারিট গানটাও মাকে নিয়েই। আম্মা জান চোখের মনি আম্মা জান, জন্ম দিয়েছেন আমায় আপনার মুগ্ধ করেছি পান। আম্মা জান চোখের মনি আম্মা জান। চুপ, একদম চুপ। ইয়ার কি হচ্ছে আমার সাথে? এটা তোর বাড়ি ফেরার সময় হলো? কলেজ তো সেই কোন বেলায় শেষ হয়ে গেছে। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ। রাকিব হাসান একটু সাহস জুগিয়ে বলে উঠলেন। আরে মেয়েটা মাত্রই আসলো, ওকে একটু সময় তো দাও। আসতেই সওয়াল জবাব শুরু করে দিয়েছে। নিভানো বোনের সাপোর্টে বলে উঠল। হ্যাঁ আম্মু, দেখো না আপুর মুখটা কেমন শুকিয়ে গেছে, আগে একটু খেতে দাও আপুকে। সাহিলা বেগম ধমকের সুরে বললেন। চুপ কর তোরা, তোদের আশকারা পেয়েই আজ ও এমন অরুণচণ্ডী হয়ে গেছে। সবসময় শুধু ওর ওকালতি করার জন্য এগিয়ে আসিস। আজকে কেউ কথা বলবি না, না হলে সব কয়টাকেই আজ চরম শিক্ষা দিয়ে দিব। সাহিলা বেগমের রাম ধমকে ওরা দুজনে দমে গেল। খুশি বুঝতে পারল এভাবে কাজ হবে না, তাই ওরা সো কল্ড মেলোড্রামা শুরু করে দিল। নেকি সুরে দুখিয়ারি ভাব ধরে বলে উঠল। থাক, তোরা কিছু বলিস না, এটাই আমার পাওনা। আম্মু, তুমি কি একবারের জন্যও জানতে চেয়েছো আমার দেরি হলো কেন? তা কেন জানতে চাইবে? তোমার তো আমার উপর কোনো ভরসাই নেই। আরে আমি কি ইচ্ছে করে লেট করেছি নাকি? জানো, আমি তো কলেজ ছুটি হতেই সোজা বাসায় আসছিলাম, কিন্তু হঠাৎ দেখি একটা বাচ্চা রাস্তার ভেতর কাঁদছে। তাই আমি ওর কাছে গিয়ে জানতে পারলাম বাচ্চাটা নাকি ওর মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছে। তোমরা তো জানোই আমি কত সেন্সিটিভ, কারোর কষ্ট আমার সহ্য হয় না। তাই আমি ওই বাচ্চাটার মাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর অবশেষে তাকে পেয়ে তার কাছে বাচ্চাটাকে হস্তান্তর করে তারপরে না আসলাম। তারপর হলো আরেক ঝামেলা, রাস্তায় গাড়ি পেলাম না একটাও, পুরো রাস্তা হেঁটে হেঁটে এসছি। জানো, আমার পা দুটো তো ব্যথায় টন টন করছে, কিন্তু তোমাদের সেদিকে খেয়ালই নেই। আসতেই কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিলে। ভালো মানুষের দামই নেই এই যুগে। কথাগুলো বলে খুশি নেকি কান্না করতে লাগলো। খুশির মেলোড্রামায় নিভান আর রাকিব হাসান যেন কেঁদে দেওয়ার উপক্রম। তারা তড়িঘড়ি করে খুশির কাছে এলো, খুশিকে ধরে সোফায় বসিয়ে দিল। আহারে, আমার মামনিটা কত কষ্ট পেয়েছে, আর তুমি কি না ওকে আরো কথা শুনিয়ে যাচ্ছ? তুমি এত কঠোর কিভাবে হতে পারো? নিভানো করুণ সুরে বলল।